এখানে হচ্ছে ফ্লোর লাগছে। এই যে এই জায়গার কথা বলছেন না, এখানে দেখেন, ফ্লোর ইউজ না করলে সমস্যাটা কি? ধরেন এইখানে অ্যাকচুয়ালি আমরা এটা কিভাবে বের করতেছি যে আপনার প্রতি পেজে যতগুলা পেজ টেবিল এন্ট্রি আছে তার লগারিদম নিতেছি। এই যে জাস্ট এতটুকুর মানে হচ্ছে আপনার প্রতি পেজে কয়টা করে পেজ টেবিল এন্ট্রি আছে। বুঝতে পারছেন? আচ্ছা, ধরেন হচ্ছে এই আপনার একটা পেজ আছে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে আপনার একটা করে পেজ টেবিল এন্ট্রি। এরকম করে আপনার পেজ টেবিল এন্ট্রি গুলো আছে। এখন আমাদের হচ্ছে এখানে দশমিক আসতেছে যে 7.4। তার মানে হচ্ছে একটা পেজ টেবিল, এই যে এন্ট্রি এখানে শেষ হওয়ার পরে আমরা যদি হচ্ছে আরেকটা পেজ টেবিল এন্ট্রি নিতে যাই, তাহলে এটার পার্শিয়ালি হচ্ছে নিতে পারি, যে এতটুকু হচ্ছে নিতে পারি আর এতটুকু হচ্ছে পেজের বাইরে চলে যায়। এটাই বোঝায় না 7.4 আসা মানে? ঠিক আছে, যে হচ্ছে এটার 40% বা 41% হচ্ছে আমার পেজের ভিতরে আটে, বাকি যে হচ্ছে 59% আছে সেটা হচ্ছে পেজের বাইরে চলে যায়। এখন আপনি যদি এইখানে সেল ফাংশনটা ইউজ করেন, তাইলে হচ্ছে আপনি এই যে যেই এন্ট্রিটা হচ্ছে পেজের বাইরে চলে যাচ্ছে আপনি এটাকে সহ কাউন্ট করতেছেন। বাট এটাকে যদি আপনি কাউন্ট করতে যান আপনার তো হচ্ছে তাহলে পেজ সাইজ ইনক্রিজ করা লাগে, নাহলে তো আপনি এটাকে কাউন্ট করতে পারেন না। কিন্তু আমরা চাইলে কি করতে পারি, যে এই এন্ট্রিটা যে এতটুকু ঝামেলা করতেছে এই এন্ট্রিটাকে বাদ দিতে পারি, পেজ সাইজটা ঠিক রেখে এই এতটুকু এন্ট্রি আর নিলাম না, এতটুকুকে বাদ দিতে পারি। তাইলে হচ্ছে ফ্লোর ফাংশন ইউজ করা হইলো, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলাম। পেজের এতটুকু জায়গা ফাঁকা আছে কিন্তু এখানে হচ্ছে একটা কমপ্লিট এন্ট্রি আটে না, এর জন্য ফাঁকা আছে। বুঝতে পারছেন? এর জন্য হচ্ছে এই জায়গাটায় ফ্লোর হবে। তো তাহলে আমরা বুঝবো কখন কখন ফ্লোর ইউজ করবো আর কখন সিলিং ইউজ করবো? আপনারা হচ্ছে সিল ইউজ করবেন যেখানে হচ্ছে সাইজগুলো ফিক্স না। যেমন ধরেন হচ্ছে আপনার পেজ টেবিল এন্ট্রি, হ্যাঁ, এই পেজ টেবিল এন্ট্রির হচ্ছে সাইজ ফিক্স না। যে আপনি হচ্ছে এই যে এটা ধরেন হচ্ছে এখানে কত বিটস লাগছে, পেজ টেবিল এন্ট্রি যেমন এখানে হচ্ছে সব মিলে 21 বিটস লাগছে, ঠিক আছে? এখন এই যে 21 বিটস লাগছে এখান থেকে হচ্ছে আমরা বাইটে নিছিলাম, এখন এইখানে হচ্ছে ফ্লোর ইউজ করবো নাকি সিল? এখন এইখানে হচ্ছে আসলে অবশ্যই সিল ইউজ করা লাগবে। তার কারণ কি, যে আপনি যখন এখানে ফ্লোর ইউজ করতেছেন তখন মানে হচ্ছে পেজ টেবিল এন্ট্রির আপনি কিছু বিটসকে বাদ দিয়ে দিতেছেন। আর যখন সিল ইউজ করতেছেন তার মানে হচ্ছে যতটুকু লাগে অতটুকু নিছেন, তারপরে বাকি এক্সট্রাটুকু আপনি জিরো দ্বারা ফিল আপ করে দিতেছেন। এটাতে সমস্যা নাই। কিন্তু এখানে ফ্লোর ইউজ করছি কারণ কি, এখানে হচ্ছে আমার পেজ সাইজটা বাড়ায় ফেলতে হবে যদি আমি এখানে সিল ফাংশন ইউজ করি। পেজ সাইজ হচ্ছে আর 512 বাইট টাকা যাবে না, এর থেকে বাড়ায় নিতে হবে। বাট এটা তো সম্ভব না, পেজ সাইজ যেটা বলে দিছে সেটাই, পেজ সাইজ তো চেঞ্জ করা যাবে না, এর জন্য এখানে হচ্ছে ফ্লোর ইউজ করছি। তো এই ম্যাথের মধ্যেই দেখেন আপনার এই সব ভেরিয়েশন গুলো আসছে, আপনার কোথায় হচ্ছে ফ্লোর ইউজ করতে হবে আর কোথায় হচ্ছে সিল ইউজ করতে হবে, এই সবগুলা ভেরিয়েশন এখানেই চলে আসছে। সো এইটা সলিউশনটা দেখলে বুঝতে পারবেন যে দেখেন কোথায় কোথায় হচ্ছে ইউজ করছি। যেমন এই যে এইখানে হচ্ছে কেন ইউজ করা লাগছে, কারণ হচ্ছে আমি একটা এন্ট্রি একটা পেজের ভিতরে পার্শিয়াল নিতে পারবো না। একটা এন্ট্রি, যে এইখানে হচ্ছে একটা এন্ট্রি শেষ হয়েছে, আরেকটা এন্ট্রি আমি এখানে পার্শিয়ালে নিতে পারবো না, সো ওইটাকে আমার স্কিপ করতে হবে, এর জন্য হচ্ছে ফ্লোর নিছি। আর এইখানে দেখেন আমার কতগুলা পেজ লাগবে, এখানে সিল কেন নিছি, যে ধরেন হচ্ছে আমার একটা পেজ লাগছে, আরেকটা পেজ, এরকম করে অনেকগুলা পেজ লাগছে, আর শেষের পেজটা হচ্ছে আসলে পার্শিয়ালি লাগবে। শেষের পেজটা ধরেন হচ্ছে এতটুকু ফিল আপ হয় এতটুকু খালি থাকে। তো আমি এই পেজটাকে নিতে পারবো, হ্যাঁ, আমি এই পেজটাকে স্কিপ করে দিব না। যদি আপনি এখানে ফ্লোর ফাংশন নেন তার মানে আপনি এই পেজটাকে হচ্ছে ডিসকার্ড করে দিচ্ছেন, বাট এটা করতেছি না। একটা পেজকে পার্শিয়ালি নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তাহলে যেখানে হচ্ছে একটা পেজকে পার্শিয়ালি নিতেছি এই ক্ষেত্রে হচ্ছে আমরা সিল ফাংশনগুলো ইউজ করব। আর যেখানে দেখেন একটা এন্ট্রি হচ্ছে একটা পেজে পার্শিয়ালি থাকতেছে সেই ক্ষেত্রে আমরা ফ্লোর ফাংশন ইউজ করব। এটার জন্য আপনাদের আর কি যারা ম্যাথ করছেন খুব বেশি মার্কস কাটা যাবে না, তো ওইটা নিয়ে চিন্তা করেন না। প্রসেস দেখবো আমি আর কি। ঠিক আছে? বুঝতে পারছেন স্যার এটা? এই এফ নাম্বারে হচ্ছে স্যার আরেকটা প্রবলেম স্যার, আমাদের তো হুম। ভার্চুয়াল পেজ 2 টু দি পাওয়ার 23টা বলে দেওয়া ছিল, তো সেই ক্ষেত্রে স্যার আবার 3 দিয়ে স্যার কেন ভাগ দিলাম স্যার, এটা তো বুঝতেছি না। আহ কোন জায়গায় 3 দিয়ে ভাগ দিছি? এফ, স্যার এফ নাম্বারটা। একের কত? একের এফ স্যার, এফ। হ্যাঁ। হ্যাঁ।
স্যার এটাতে হচ্ছে 512 কে 3 দিয়ে ভাগ না দিয়ে স্যার আমরা নর্মালি 2 টু দি নর্মালি পাওয়ার 8 দিয়ে ভাগ দিলে হইতো না 223 কে। টু টু দিবার কত? স্যার 2 টু দি পাওয়ার 23 কে 2 টু দি পাওয়ার 8 দিয়ে ভাগ দিলে হইতো না লেভেল 1 এর জন্য। 2 টু দি পাওয়ার 23 কে ও এখানে স্যার টু টু দি আপনার তো পাওয়ার, চারটা আসছে সেই জন্য। ও আচ্ছা, বুঝতে পারছি। স্যার বুঝছি। হ্যাঁ ঠিক আছে। আপনার যেই ফর্মুলা ইউজ করে আপনি করছেন আমিও সেটা ইউজ করছি, অত ওই যে ওইটার কারণে মান চেঞ্জ হয়ে গেছে, ফর্মুলা সেমই। হ্যাঁ। আচ্ছা, দিস। আচ্ছা, আর এইটা একটু বুঝাই দিই দেখেন, এটা একটু ট্রিকি কোশ্চেন দিছিলাম আর কি, অ্যাড্রেস ট্রান্সলেশন থেকে একদম স্ট্রেট ফরওয়ার্ড না দিয়ে। তো এইখানে কি করছি আগে দেখাই যে, ফার্স্টে এইখানে দেখেন যা যা ইনফরমেশন ছিল তার ভিত্তিতে আমাদের অফসেট আসছিল হচ্ছে 12 বিট, ভার্চুয়াল পেজ নাম্বার 20 বিট, আর হচ্ছে ফিজিক্যাল ফ্রেম নাম্বার 16 বিট। হ্যাঁ, আর এখান থেকে যদি আমরা মাল্টি লেভেল পেজ টেবিলটা ডিজাইন করি তাহলে হচ্ছে প্রতি 10 বিট নিয়ে একটা করে হচ্ছে লেভেল আসে, এরকম আসছিল ডিজাইনটা। তাহলে আমার হচ্ছে যে ভার্চুয়াল অ্যাড্রেস দেওয়া আছে তার প্রথম যে 12টা বিট, এই 12টা বিটস হচ্ছে অফসেটে চলে গেছে। এরপর এদিক থেকে হচ্ছে আমরা 10টা করে বিট নিয়ে একটা করে লেভেলের পেজ টেবিল ইন্ডেক্স পাবো। তাহলে এই যে এই 10টা বিট নিয়ে হচ্ছে লেভেল 1 এর পেজ টেবিল ইন্ডেক্স, আর পরের 10টা বিট নিয়ে হচ্ছে লেভেল 2 এর পেজ টেবিল ইন্ডেক্স। আর যখন অ্যাড্রেস ট্রান্সলেশন করব তখন হচ্ছে এই বাম দিক থেকে ডান দিকে ইনফরমেশন নিতে নিতে যাব। তাহলে দেখেন লেভেল 2 এর পেজ টেবিল যে ইন্ডেক্সটা আছে এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি, তাহলে আমরা জানি কি প্রতি 4 বিট নিয়ে হচ্ছে একটা হেক্সাডেসিমাল ডিজিট হয়। তাহলে এখন এখানে আছে হচ্ছে 10টা বিট, তাহলে এই জিনিসটা কিভাবে হবে যে প্রথম ডান পাশ থেকে 4টা বিট নিয়ে হচ্ছে একটা হেক্সাডেসিমাল ডিজিট আসবে, সেটা হচ্ছে 0, এই যেটা। পরের 4টা হেক্সাডেসিমাল ডিজিট নিয়ে হচ্ছে আরেক, সরি, পরের 4টা বাইনারি ডিজিট নিয়ে হচ্ছে আরেকটা হেক্সাডেসিমাল ডিজিট আসবে, এই যে সেকেন্ড জিরোটা। আর এরপরে দেখেন আর 2টা 0 অবশিষ্ট থাকে না তো, এরপরে হচ্ছে আমাদের যদি 4টা ডিজিট ফিল আপ না হয় তাহলে আমরা এক্সট্রা হচ্ছে এই যে লিডিং জিরোস দিয়ে হচ্ছে ফিল আপ করে দিতে পারি। তাহলে পরবর্তীতে এই 4টা 0 মিলে হচ্ছে আরেকটা হেক্সাডেসিমাল ডিজিট 0 আসছে, এইভাবে হচ্ছে 000 আসছে। বুঝতে পারছেন? তারপর, আচ্ছা আপনাদের কোশ্চেনটা তো এখানে নাই না, কোশ্চেনটা দেখাই। স্যার ক্লাস তো রেকর্ডিং করা হচ্ছে তাই না স্যার? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। এই যে এখানে দেখেন, যেটা দেখেন এই যে লেভেল 2 এর পেজ টেবিল ইন্ডেক্স দেওয়া আছে, তার মানে এই যে আমরা পাইলাম যে 0x000, এটা হচ্ছে আমার লেভেল 2 এর পেজ টেবিল ইন্ডেক্স। তাহলে 000 কোথায় আছে? এটা হচ্ছে এই যে এখানে আছে। আপনার হচ্ছে বাম পাশে জিরোটাকে সব জায়গা থেকে আর কি ইগনোর করা হচ্ছে। স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। আমিও স্যার ওটাই করছি। এই যেহেতু 10 বিট, আমি স্যার মানে লাস্টের 8টা কাউন্ট করে আর কি ওটাকে আহ, শেষে 2টা হেক্সা ইয়া করছি, তো ওটা তো সমস্যা হবে না, না? লাস্টের 8টা বলতে কি আপনি মাঝখানের শুরু 2টা বাদ দিয়ে দিচ্ছেন? মানে স্যার, হ্যাঁ ইয়েস স্যার, কারণ টেবিলে স্যার 2টা হেক্সা ছিল, তো এই জন্য আর কি আহ, লাস্টের এক্সট্রা 2টা আপনি যদি আমি বাদ শুরুর দিচ্ছি। 2টাই বাদ দিয়ে দেন, যেমন ধরেন হচ্ছে এই যে এইখান থেকে হচ্ছে যদি আমরা 10টা চিন্তা করি, আপনি হচ্ছে এই প্রথম 2টা বাদ দিয়ে হ্যাঁ, দিচ্ছেন তাই তো? না না স্যার, শেষের গুলা এই 0 0 শেষের যেটা। 2টা, হ্যাঁ শেষের গুলা বাদ ইয়েস দিলেও সমস্যা নাই, মানে এখানে ডেটা এমন ভাবে সেট করা হয়েছে যে শেষের 2টা বাদ দিলেও সমস্যা নেই। জি স্যার, হ্যাঁ সবগুলা 0 0 আসতেছিল। হুম। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, সো হচ্ছে এই যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্স অনুযায়ী হচ্ছে আমাদের পেজ টেবিলটা, এই যে ইন্ডেক্সটা হচ্ছে এই যে এটার সাথে ম্যাচ করে। এখন দেখেন এটা কোন ফিজিক্যাল ফ্রেমের রেকর্ড রাখে, 0010। সো এরপর আপনারা যাবেন হচ্ছে এই যে 0010 রেকর্ড কোথায় আছে, ইনার পেজ টেবিল এন্ট্রি সেট ফিজিক্যাল ফ্রেম নাম্বার 0010। সো এবার হচ্ছে আমাদের এই পেজ টেবিলটা নিয়ে কাজ। এখন এই পেজ টেবিলের জন্য আমরা পেজ টেবিল ইন্ডেক্স কোথা থেকে পাবো? এটা পাবো হচ্ছে আমরা পরবর্তী 10 বিট থেকে। তাহলে এই যে পরবর্তী 10 বিট হচ্ছে আমার এই লেভেল 1 এর পরবর্তী 10 বিট। তাহলে এটাকে হচ্ছে সিমিলারলি আমরা যদি হেক্সাডেসিমালে কনভার্ট করলি তাহলে হচ্ছে 00 আসে। তাহলে এবার হচ্ছে ম্যাপ করেন, এখানে 00 কোথায় আছে, এই জায়গায় আছে, এবং এই এন্ট্রিটা হচ্ছে ভ্যালিড। তাহলে এইখান থেকে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত ফিজিক্যাল ফ্রেম নাম্বার পাচ্ছি। তাহলে এই যে দেখেন আমরা হচ্ছে লেভেল 1 থেকে কাঙ্ক্ষিত ফিজিক্যাল ফ্রেম নাম্বারটা পাই। তাহলে এখান থেকে ফিজিক্যাল ফ্রেম নাম্বার পাইলাম 1000, আর তার সাথে হচ্ছে অফসেটটাকে কনক্যাটেনেট করে দিব 1000, দেন হচ্ছে 06 পি।
ঠিক আছে। সিমিলারলি হচ্ছে বাকিগুলো, আর এখানে দেখবেন হচ্ছে ভ্যালিড বিটটা 0 থাকে, এই কারণে হচ্ছে ইনভ্যালিড অ্যাড্রেস, এক্সেপশন হবে। ঠিক আছে। স্যার, হ্যাঁ। স্যার একের ডি ডায়াগ্রামটাও তো বুঝলাম না। কারণ ডায়াগ্রামে কি হয়েছে? স্যার 7 বিট করে হলে কি এটার মিলতেছে না তো মনে হয়। হ্যাঁ, 9 থেকে 15 হিসাব করেন, 9, 10, 11, 12, 13, 14, 15, 7টা বিট আছে। 16 থেকে 23 হিসাব করেন, স্যার ষোলো প্রথম সতেরো থেকে 8 পর্যন্ত আসবে না স্যার? এই যে ওখানে তো 0 থেকে 8 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, এই যে 0 থেকে 8 তো লিখছি, তার মানে পরের অংশ হচ্ছে 9 থেকে শুরু হয়েছে, এটা বুঝাইছে। অফসেট 9 বিট না, তো 0 থেকে 8 পর্যন্তই লেখা, তো এই যে। স্যার এটা মানে সিল করে নিছিলাম তো, ওটা 8 8 7 ছিল মনে হয়, ওটাতে স্যার কত কাটা যাবে? ওইটাতে বেশি কাটা যাবে না, ওটা নিয়ে চিন্তা করেন না, সমস্যা নেই। স্যার ডি এর জন্য তো স্যার DEF তিনটাই ভুল হয়েছে সবার মনে হয়। ও না না, জি এটা স্যার। হচ্ছে মার্কসে এক জায়গায় কাটা হবে, গণহারে সব জায়গায় কাটা হবে না। তো বাকিগুলো এটা প্রসেস এই দেখা মানে হবে, মানে ইয়া হচ্ছে আপনি ফ্লোর এইখান থেকে যে নেওয়াটা। ডেটা পাইছেন, সেই ডেটা অনুযায়ী আপনার ERF ঠিক আছে কিনা এটাই দেখা হবে। বুঝতে পারছেন? ও তাহলে স্যার ঠিক আছে, জি স্যার। আচ্ছা। স্যার এই ফ্লোরটা নেওয়ার কারণটা আরেকবার একটু বলা যাবে? এটা কি জানি বললেন? রোডটা নেওয়ার কারণ হচ্ছে যে, এই যে ধরেন হচ্ছে আপনার একটা পেজ আছে, আর এতটুকু করে হচ্ছে আপনার একটা পেজ টেবিল এন্ট্রি, তাহলে এরকম করে হচ্ছে আপনি পেজ টেবিল এন্ট্রিগুলো নিতেছেন, হ্যাঁ। তাহলে এরকম করে হচ্ছে আপনার দেখেন, এই পেজ টেবিল এন্ট্রিটা নেওয়ার পরে পরেরটা হচ্ছে আর কমপ্লিটলি নেওয়ার জায়গা থাকে না, সেটা হচ্ছে পেজকে ক্রস করে চলে যায়। এখন আপনি যদি জি এখানে স্যার। সিল ফাংশন নেন, তার মানে বোঝাচ্ছে আপনি এই পেজ টেবিল এন্ট্রিটাকেও কাউন্ট করতেছেন। তাহলে এই পেজ টেবিল এন্ট্রিটাকে যদি কাউন্ট করেন, তাহলে তো হচ্ছে আপনার পেজ সাইজটা বাড়ায় নেওয়া লাগে, বাট আমরা তো পেজ সাইজ আসলে চেঞ্জ করতে পারবো না। আপনার পেজ সাইজ কিন্তু তাইলে এতটুকু বাড়ায় নিতে হচ্ছে। কিন্তু যেহেতু আমরা পেজ সাইজ চেঞ্জ করতে পারবো না, এই কারণে করতেছি কি, আমরা হচ্ছে এই লাস্টের এন্ট্রিটাকে আর নিতেছি না, পার্শিয়ালি নিতেছি না। এইখানেই হচ্ছে আমরা সীমাবদ্ধ থাকতেছি এতটুকু পর্যন্ত। তাহলে হচ্ছে সোজা কথা কি হইলো, যে আমার পেজের এতটুকু জায়গা হচ্ছে ফাঁকা থাকলো, এখানে আমি আর কোনো এন্ট্রি বসাইতে পারি নাই। এই কারণে হচ্ছে আমি ফ্লো নিতেছি, এখানে আর কোনো এন্ট্রি বসাচ্ছি না। ঠিক আছে। যদি এখানে এন্ট্রি বসাইতে হয়, আপনার পেজ সাইজ ইনক্রিজ করে নেওয়া লাগবে, বাট এটা তো সম্ভব না। তো তাহলে সিলিং কখন আর কি নিতেছে? হ্যাঁ, সিলিং কখন নিতেছে স্যার? সিলিংও তো সেম ভাবেই ইয়া হইতো না স্যার, কাজ করতো না? যখন হচ্ছে আপনি কয়টা পেজ লাগবে এটা হিসাব করবেন, হ্যাঁ, তখন হচ্ছে হুম। সিল ইউজ করবেন। কয়টা পেজ লাগবে, কারণ হচ্ছে আপনি একটা পেজ কমপ্লিটলি বাড়ায় নিতে পারেন। আর এখানে হচ্ছে একটা পেজে কয়টা এন্ট্রি আসবে, তাহলে একটা পেজে ও, কয়টা এন্ট্রি আসবে ওকে সেই ওকে। ক্ষেত্রে আপনি পেজ সাইজটা বাড়াইতে পারবেন না। আর যেখানে হুম। বের করতেছেন মেমোরির জন্য কয়টা পেজ লাগবে, সেখানে আমি পেজের সংখ্যা বাড়াইলাম, আমার এই পেজে শেষ হয় নাই, আরেকটা পেজ নিলাম, সমস্যা নেই। কিন্তু এখানে আমি হিসাবই করতেছি একটা পেজে কয়টাকে আটানো যায়, তাহলে এই ক্ষেত্রে তো আমি আর পেজ সাইজ বাড়াইতে পারবো না, বা জি পেজের স্যার, সংখ্যা চেঞ্জ করতে বুঝতে পারবো না। এই কারণে হচ্ছে ফ্লোর হয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকের পড়ায় ফিরে আসি, তাইলে আমরা ডেডলক টপিকটা শুরু করব। আচ্ছা দেখেন, আগে হচ্ছে আমরা ডেডলক জিনিসটা কি এটা আগে দেখি। আচ্ছা, আপনাদের হচ্ছে যে ক্লাস করলে হচ্ছে ফোর্থ সিটিটা, ওইটা হচ্ছে ডেডলকের উপর হবে, ঠিক আছে। আপনাদের ফোর্থ সিটি হচ্ছে ডেডলকের উপর থাকবে শুধু। আমরা হচ্ছে আজকের ক্লাস আর বৃহস্পতিবার ক্লাস মিলাই হচ্ছে ডেডলক শেষ করতে পারবো। সিটি আর কবে হবে স্যার? হ্যাঁ,
সিটিটা কবে নিবেন? আমার হিসাবে হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়, আপনাদের যেহেতু শনি মঙ্গলবার, সো আপনারা শেষের উইকে শনিবারে দিতে পারেন। এখন এইটা বলার কারণ হচ্ছে কি, আপনাদের ওই যে যারা মিড পরীক্ষা দেয় নাই, হ্যাঁ, তো তাদের হচ্ছে মেকআপ মিড নিতে হবে। তো ওই মেকআপ মিডটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে এই যে নেক্সট উইকে হচ্ছে ক্লাস করলে আমি হচ্ছে শেষের দিকে নিয়ে নিব, মানে নেক্সট উইকে মিডের ঝামেলাটা শেষ করতে যাচ্ছিলাম। তাহলে হচ্ছে আমরা সিটিটা পরবর্তী উইক বা ফাইনাল উইকের প্রথম দিন নিয়ে ফেলতে পারি, স্যাটারডে। তাহলে দেখেন হচ্ছে আপনাদের কি বার পড়ে, এই যে হচ্ছে 21 তারিখ, 28 তারিখ, 28 তারিখ দিতে পারেন। ওকে স্যার। 28 তারিখ আমি হচ্ছে আপনাদের গ্রুপে জানা দিব, না সমস্যা নেই। আর এই টপিকটা সোজা অনেক, হ্যাঁ, এটা আপনাদের প্রেশার পড়বে না। আপনারা হচ্ছে ক্লাস করার পর এটা বাসায় কতক্ষণ বসা লাগবে, 1 ঘন্টা বসলেই হয়ে যাবে, এটা অত বড় কিছু না, কঠিন কিছু না। আচ্ছা দেখেন, আগে দেখেন হচ্ছে ডেডলক টপিকটা কি আসলে, হ্যাঁ। ডেডলক টপিকটা হচ্ছে রিলেটেড যখন আমাদের হচ্ছে একাধিক প্রসেস এবং তাদের মধ্যে হচ্ছে রিসোর্সের একটা ডিপেন্ডেন্সি থাকবে, হ্যাঁ। আপনার যখন হচ্ছে মাল্টিপল প্রসেস আর হচ্ছে মাল্টিপল রিসোর্স নিয়ে কাজ থাকবে, তখনই হচ্ছে ডেডলকের সিচুয়েশনটা আসতে পারে। কিরকম করে দেখেন, যে ধরেন আপনার প্রসেস একটা P1, সে একটা রিসোর্স নিয়ে কাজ করতেছে অলরেডি, R1 নামের একটা রিসোর্স নিয়ে কাজ করতেছে। এখন রিসোর্স বলতে আমরা কি বুঝাচ্ছি? রিসোর্স ধরেন হইতে পারে কি প্রিন্টার, যেমন হচ্ছে আমাদের অফিসগুলোতে 3-4টা কম্পিউটারের সাথে হচ্ছে একটা প্রিন্টার কানেক্ট থাকে ইন্টারনেট থ্রুতে, এটা একটা রিসোর্স। তারপর আবার ধরেন হচ্ছে আমরা ইউজ করি, ওই যে ডেটাবেস ইউজ করি, তাহলে ডেটাবেস হচ্ছে আমাদের সিস্টেমের জন্য একটা রিসোর্স। তারপর ধরেন হচ্ছে আমরা এক্সটার্নাল হচ্ছে পোর্টেবল হার্ড ডিস্ক ইউজ করতে পারি, সো ওইটা হচ্ছে একটা রিসোর্স। এরকম যে কোনো কিছু আমরা যখন আমরা কম্পিউটারের সাথে ইউজ করি, সেই জিনিসগুলোকে হচ্ছে এক একটা রিসোর্স বলতেছি। বা হচ্ছে অ্যাপ্লিকেশন ভেদে হচ্ছে রিসোর্স গুলা চেঞ্জ হইতে পারে, হ্যাঁ, আমি জাস্ট জেনারেল কিছু এক্সাম্পল দিলাম। তো ধরেন হচ্ছে প্রসেস P1 সে হচ্ছে R1 নামের একটা রিসোর্স নিয়ে কাজ করতেছে, এবং সে যখন রিসোর্সটা নিছে তখন এই R1টা মিউচুয়ালি এক্সক্লুড করা, মানে হচ্ছে এই অবস্থায় R1 এর অ্যাক্সেস অন্য কোনো প্রসেস আর পাবে না। তাহলে এখানে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশনও আছে। মিউচুয়াল এক্সক্লুশন মানে কি, ওই যে লক করে নিছে, এই অবস্থায় হচ্ছে অন্য কোনো প্রসেস এই রিসোর্সটা আর ইউজ করতে পারবে না। আর P2 নামে আরেকটা প্রসেস আছে, সে হচ্ছে আরেকটা রিসোর্স R2 কে নিয়ে কাজ করতেছে। এরা দুইজন হচ্ছে এরকম দুইটা রিসোর্স নিয়ে কাজ করতেছে। এখন এই কাজের কোনো একটা পর্যায়ে প্রসেস P1 এর R2 রিসোর্সটার প্রয়োজন হয়, সে এটার জন্য হচ্ছে রিকোয়েস্ট করে। কিন্তু রিকোয়েস্ট করার পর দেখলো কি P2 হচ্ছে এটাকে নিয়ে ইউজ করতেছে, তাহলে সে হচ্ছে এটার জন্য ওয়েট করলো যে কখন হচ্ছে P2 কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর এই রিসোর্সটা খালি হবে, তারপর সে হচ্ছে কাজ করবে। আর যখন সে এই রিসোর্সটার জন্য ওয়েট করে আছে, তখন এই R1টাকেও কিন্তু সে ধরে রাখছে, R1টাকে কিন্তু ছেড়ে দেয় নাই। সো এটাকে সে হচ্ছে হোল্ড করে রাখছে। তার মানে আপনি একটা জিনিস ধরে রাখা অবস্থায় আরেকটা জিনিস রিকোয়েস্ট করে ওয়েট করে আছেন, যে দুইটা আপনার একসাথে লাগবে। বুঝতে পারছেন? এবং সিমিলার ওয়েতে প্রসেস P2 এরও এক সময় হচ্ছে R1 রিসোর্সটার প্রয়োজন পড়ে ওর কাজটাকে কমপ্লিট করার জন্য, কিন্তু R1 রিসোর্সটা হচ্ছে P1 এর দ্বারা বুকড হয়ে আছে। এই কারণে হচ্ছে P2 প্রসেসটা R1 কে রিকোয়েস্ট করে পাচ্ছে না, সো ওরও হচ্ছে ওয়েট করা লাগতেছে। আর যখন সে হচ্ছে ওয়েট করতেছে তখন R2 রিসোর্সটাকে আবার ছেড়ে দেয় নাই, এটাকেও হচ্ছে ধরে রাখছে। তাহলে এখন দেখেন সিচুয়েশনটা কিরকম হয়েছে, যে P1 হচ্ছে চিন্তা করছিল কখন R2 রিসোর্সটা খালি হবে, অর্থাৎ P2 কমপ্লিট হয়ে গেলেই R2 রিসোর্স খালি হবে, তার জন্য সে হচ্ছে ওয়েট করেছিল। আর P2 আবার হচ্ছে R1 রিসোর্সের জন্য ওয়েট করে আছে, সে চিন্তা করতেছে কখন P1 কমপ্লিট হবে, কমপ্লিট হয়ে গেলে সে হচ্ছে R1 রিসোর্সটা নিয়ে কাজ করতে পারবে। তাহলে দেখেন প্রসেস P1 ওয়েট করতেছে P2 এর জন্য, আর P2 ওয়েট করতেছে P1 এর জন্য। দুইজনই হচ্ছে ফ্রিজ হয়ে আছে বা ওয়েটিং এ আছে, কেউই হচ্ছে এখানে প্রোগ্রেস করতে পারতেছে না। তাহলে এই যে সিচুয়েশনটা অকার করলো, এই জিনিসটাকে বলা হচ্ছে ডেডলক। যে আপনার প্রসেসটা আপনার রান টাইম নিচ্ছে, মানে হচ্ছে সে সিপিইউ সাইকেল ওয়েস্ট করতেছে কিন্তু হচ্ছে কোনো প্রোগ্রেস করতে পারতেছে না, হ্যাঁ, একদম হচ্ছে ফ্রিজ হয়ে আছে, যে একটা জিনিসের জন্য ওয়েট করে আসছে তো আসেই, সে আর সামনে আগাচ্ছে না। এই জিনিসটাকে বলতেছি ডেডলক।
তাহলে এখন দেখেন এই ডেডলকটা হচ্ছে আসলে কেন হয়, এবং ডেডলকটা হইলে কি সমস্যা হইতে পারে, এবং সেটার জন্য আমরা কি কি সমাধান করতে পারি, সেই জিনিসটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পড়াশোনা। ঠিক আছে, তাহলে দেখেন আমরা ডেডলক থেকে হচ্ছে কি কি জিনিস পড়বো, এবার এটাতে আসি। প্লাস এখান থেকে আপনাদের কোশ্চেন কেমন হয় এটা আমি এখনই ডিসকাস করে দিচ্ছি। সো আমরা হচ্ছে ডেডলক প্রবলেমটা দেখলাম মাত্র চিত্র দিয়ে। তারপর সিস্টেম মডেল, এটা জাস্ট হচ্ছে কিছু বাস্তব উদাহরণ দেওয়া যে কিভাবে হচ্ছে ডেডলকটা হয়, সো এটা এক্সামের জন্য লাগবে না। এরপর হচ্ছে ডেডলক ক্যারেক্টারাইজেশন, যে আপনার কোন কোন বৈশিষ্ট্য থাকলে বা কোন কোন সিচুয়েশনের ভিত্তিতে আপনার ডেডলক আসবে, সেই ডেডলকের ক্যারেক্টারাইজেশন গুলো দেখবো। তারপর হচ্ছে ডেডলক হ্যান্ডেল করা হচ্ছে কিছু মেথডস দেখবো। পরবর্তী যে টপিকগুলো সেগুলো হচ্ছে ডেডলক হ্যান্ডেল করার মেথডস, এই যে এই চারটা। প্লাস আরেকটা মেথড আছে হচ্ছে ডেডলক ইগনোরেন্স, এটা হচ্ছে স্লাইডে নাই, এটা আমি আলাদা দেখা দিব। ডেডলক ইগনোরেন্স নামে একটা মেথড আছে। ঠিক আছে, তাহলে ডেডলক ইগনোরেন্স, তারপর হচ্ছে প্রিভেনশন, অ্যাভয়েডেন্স, ডিটেকশন, আর হচ্ছে রিকভারি, এই জিনিসগুলো দেখবো। তো এর মধ্যে হচ্ছে আপনারা পরীক্ষার জন্য যেটা ফোকাস করবেন, যে ডেডলক অ্যাভয়েডেন্স আর ডিটেকশন যখন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো, এটা আজকে যেতে পারবো না এই টপিকে, এটা নেক্সট ক্লাসে যাব। এখান থেকে হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম পড়াবো। ডেডলক অ্যাভয়েডেন্স আর ডেডলক ডিটেকশন অ্যালগোরিদম হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদম থেকে হচ্ছে একটা সিমুলেশন থাকে সব সময়, এটাতে হচ্ছে আপনারা ফোকাস করবেন। প্লাস হচ্ছে এই যে একটা ডেডলক প্রবলেম আমরা দেখলাম, যে আমরা যখন হচ্ছে এরকম কোন একটা সফটওয়্যার ডিজাইন করব যেখানে হচ্ছে মাল্টিপল প্রসেস মাল্টিপল রিসোর্স নিয়ে কাজ করতেছে, তা আমরা হচ্ছে যে কোডটা লিখবো, আমাদের কোডে হচ্ছে ডেডলকটা আসতে পারে কিনা, এই জিনিসটা তো আমাদের বোঝা উচিত, তাই তো? আমরা যখন কোড করব সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলাতে, সো সেখানে হচ্ছে আমাদের কোডের ভিতরে ডেডলকটা আছে কিনা বা আমাদের রান টাইমে ডেডলক আসতে পারে কিনা সেটা হচ্ছে আমাদের বুঝতে পারা উচিত। তো এই জিনিসটা জাজ করার জন্য হচ্ছে একটা কোশ্চেন থাকে, যে আপনার একটা কোড দেওয়া থাকে, এই কোড থেকে আপনার হচ্ছে অ্যানালাইসিস করে বলা লাগে যে হচ্ছে ডেডলক আসতে পারে কিনা। কমেন্ট ইফ ডেডলক ক্যান অকার অর নট, ক্যান অকার অর নট, ঠিক আছে? তা আপনাদের হচ্ছে এই দুই টাইপের বড় কোশ্চেন থাকে এই ডেডলক থেকে, একটা হচ্ছে কোড দেওয়া আছে, এখান থেকে আপনাদের অ্যানালাইসিস করে বলতে হবে ডেডলক আসতে পারে কিনা। আর আরেকটা হচ্ছে আপনাদের ব্যাংকার্স অ্যালগোরিদমের সিমুলেশন থাকে। তাহলে এই দুইটা টপিক হচ্ছে আমরা একটু বেশি ফোকাস করব বা এখান থেকে একটু প্র্যাকটিস করা লাগবে। আর বাকি যে জিনিসগুলো আছে, ধরেন ডেডলকের ক্যারেক্টারিস্টিক্স কি কি, ডেডলক প্রিভেনশন কিভাবে করবেন, ডেডলকের রিকভারি গুলা কি, এই জিনিসগুলো হচ্ছে আমরা বেসিক আইডিয়া নিতে এবং বাকি টপিকগুলো বুঝতে হেল্প করবে। সো এখান থেকে থাকলে হচ্ছে শর্ট কোশ্চেন থাকবে, এর বেশি কিছু থাকবে না। বাট মেইনলি চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে এই দুইটা জায়গা, যে কোড থেকে ডেডলক অ্যানালাইসিস করা আর হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদমের সিমুলেশন করা। বুঝতে পারছেন? তাহলে আমি যদি একটু দেখাই আপনাদের আগের কোশ্চেন থেকে একটা, আসলে আমি ড্রয়িংটা মুছে দিই। আপনারা এই ড্রয়িংটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তারপর আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। নিছেন স্ক্রিনশট? আচ্ছা, তাহলে এই যে দেখেন আপনার এই যে কোশ্চেনটা আছে, যে ডিটারমাইন হোয়েদার দ্য সিস্টেম ইজ ইন এ সেফ স্টেট। সেফ স্টেট মানে হচ্ছে ডেডলকে পড়ে নাই, আর সেফ স্টেটে না থাকলে মানে হচ্ছে ডেডলকে পড়ছে। তো এরকম কিছু ডেটা দেওয়া থাকে, এখান থেকে হচ্ছে আপনার অ্যালগোরিদমিক সিমুলেশনের থ্রুতে অ্যান্সার করা লাগে যে সিস্টেমটা সেফ স্টেটে আছে নাকি নাই। সেটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম থেকে। আর প্রথমে যেটা বললাম যে একটা কোড দেওয়া থাকে এরকম, এই কোড থেকে আপনার হচ্ছে বলা লাগবে যে এখানে হচ্ছে ডেডলক আছে নাকি নাই, এই যে কমেন্ট ইফ এ ডেডলক ক্যান অকার অর নট, এই টাইপের একটা কোশ্চেন থাকে। প্রত্যেক টাইম স্টারে এরকম থাকে আর কি। কোড থেকে হচ্ছে আপনার কমেন্ট করা লাগে ডেডলক আছে নাকি নাই, এবং সেটা করতে আপনার একটা জিনিস হেল্প করবে, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, এটাও দেখবো আমরা। আর আরেকটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম। এই বন্ধু কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা ডেডলকের ক্যারেক্টারিস্টিক্সে আসি। সেখানে চারটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এই চারটা ক্যারেক্টারিস্টিক্স কোনটা কি এই জিনিসটাতে এবার আসি। ফোর ক্যারেক্টারিস্টিক্স অফ ডেডলক। আচ্ছা দেখেন, প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। তাহলে এই মিউচুয়াল এক্সক্লুশন থাকার কারণে কেন হচ্ছে ডেডলকটা আসে দেখেন। এই যে আমার প্রসেস P1, সে হচ্ছে R2 কে রিকোয়েস্ট করে পায় নাই, এটার কারণ কি? প্রসেস P2 হচ্ছে এইটাকে লক করে নিছে। এটাকে হচ্ছে সে লক করে নিছে বা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন করে নিছে। এই মিউচুয়াল এক্সক্লুশন যদি সে না করতো, তাহলে কিন্তু এই রিসোর্সটা একই সাথে প্রসেস P1 আর প্রসেস P2 দুইজনই ইউজ করতে পারতো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রসেস P1 এর আর ওয়েট করে থাকা লাগতো না। কিন্তু মিউচুয়াল এক্সক্লুশন থাকার কারণে এট এ টাইম হচ্ছে এই রিসোর্সটাকে দুইজন ইউজ করতে পারতেছে না, এবং সেটা হচ্ছে এই ডেডলকটা তৈরি করতে সহায়তা করছে। বুঝতে পারছেন? তার মানে মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে ডেডলক হওয়ার অন্যতম একটা কারণ। এরপরে আসেন হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। তাহলে হোল্ড অ্যান্ড ওয়েট জিনিসটা কি? প্রসেস P1 যখন হচ্ছে রিসোর্স R2 এর জন্য ওয়েট করতেছে, সে রিকোয়েস্ট করছে কিন্তু রিকোয়েস্ট করে পায় নাই, এমত অবস্থায় সে হচ্ছে ওয়েট করতেছে। তো এই ওয়েটিংরত অবস্থায় সে হচ্ছে R1 রিসোর্সটাকে ছেড়ে দেয় নাই। যে ধরেন হচ্ছে আমি ওয়েট করতেছি, কিন্তু আমি যেহেতু R1টাকে ইউজ করতে পারতেছি না, R1টাকে ছেড়ে দেই যে অন্য কেউ ইউজ করুক। এটা সে করে নাই, সে হচ্ছে R1টাকেও ধরে রাখছে, আবার হচ্ছে R2 এর জন্য ওয়েট করছে। এইটার কারণে কিন্তু দেখেন এখানে ডেডলকটা তৈরি হতে সহায়তা করছে। কারণ কি? যদি সে ওয়েটিংরত অবস্থায় R1 কে ছেড়ে দিত, তাহলে কিন্তু প্রসেস P2 R1 কে নিয়ে কাজটা শেষ করে চলে যেত। তখন আবার প্রসেস P1 R2 আর R1 দুইটাকে নিয়ে কাজ করতে পারতো। কিন্তু সে হচ্ছে R2 এর জন্য ওয়েট করা অবস্থায় R1 কে ছাড়ে নাই, ধরে রাখছে দেখে P2 এর আবার R1 এর জন্য ওয়েট করা লাগছে। তার মানে এই হোল্ড অ্যান্ড ওয়েট এটাও হচ্ছে ডেডলক তৈরিতে ভূমিকা রাখছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নো প্রিমশন। এখন প্রিমশন জিনিসটা কি দেখেন, যে আগে প্রিমশন জিনিসটা বুঝি, তারপর হচ্ছে এটা নেগেটিভটাই হচ্ছে নো প্রিমশন। এই যে একটা প্রসেস যখন একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করে পাইলো না, ইমিডিয়েটলি যখন হচ্ছে জিনিসটাকে পাইলো না, এই অবস্থায় আমরা যদি প্রসেসটাকে স্টপ করে ওর হচ্ছে আন্ডারে যে রিসোর্স গুলো ছিল, সেই রিসোর্স গুলাকে হচ্ছে আমরা যদি রিলিজ করে দেই, মানে ও যেহেতু এখন প্রোগ্রেস করতে পারতেছে না, ওর আন্ডারে যেসব রিসোর্স আছে সেগুলোকে আটকে রাখার দরকার নাই, সেগুলোকে হচ্ছে আমরা রিলিজ করে দিচ্ছি বা হচ্ছে ফ্রি করে দিতেছি, অন্যটা ইউজ করতে পারবে। এটা যদি করতাম তাহলে সেটাকে বলা হয়তো প্রিমশন। ঠিক আছে? তাহলে প্রিমশন মানে হচ্ছে কি, যে ইফ এ প্রসেস ডাজ নট গেট অ্যান রিসোর্স ইমিডিয়েটলি, ডাজ নট গেট এ রিসোর্স ইমিডিয়েটলি, দেন রিলিজ দ্য রিসোর্সেস অফ দ্যাট প্রসেস। এই জিনিসটা যদি হচ্ছে আমরা করতাম, ওর আন্ডারে যেসব রিসোর্স ছিল সেগুলোকে যদি আমরা রিলিজ করে দিতাম, এটাকে বলা হয়তো প্রিমশন। বাট এটা যেহেতু আমরা করি নাই, ওর এই রিসোর্সটা ওর কাছে রেখে দিছি, এর জন্য এই ঘটনাটাকে বলতেছি নো প্রিমশন। আর ওর জিনিসটা ওর কাছে রেখে দেওয়ার কারণেই হচ্ছে ডেডলক তৈরির পথটা তৈরি হয়েছে। আর ফাইনাল যে অংশটা আছে সেটা হচ্ছে সার্কুলার ওয়েট। ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে সার্কুলার ওয়েট।
সো সার্কুলার ওয়েটটা কি জিনিস দেখেন, যে এখানে প্রসেস P1 সে ওয়েট করতেছে কখন প্রসেস P2 কমপ্লিট হবে এবং রিসোর্স R2টাকে ছেড়ে দিবে। আর প্রসেস P2 ওয়েট করতেছে কখন P1 কমপ্লিট হবে আর R1টাকে ছেড়ে দিবে। তাহলে এই যে একজন আরেকজনের জন্য ওয়েট করতেছে, সেখানে যদি একটা সার্কেল তৈরি হয় বা এই ডায়াগ্রামটাতে যদি একটা সার্কেল তৈরি হয়, তাহলে এই জিনিসটাকে বলতেছি আমরা সার্কুলার ওয়েট। আর এই সার্কুলার ওয়েটটা থাকার কারণে হচ্ছে আমাদের ডেডলকটা হইলো। যে যদি হচ্ছে এখানে কোনো সার্কুলার ওয়েট না থাকতো, ধরেন হচ্ছে প্রসেস P1 সে ওয়েট করতেছে P2 এর জন্য, আর P2 ওয়েট করতেছে ধরেন হচ্ছে P3 এর জন্য। হ্যাঁ। আর P3 ধরেন হচ্ছে কারোর জন্য ওয়েট করতেছে না, তাহলে এখানে কোনো সার্কেল নাই। তাহলে একসময় হচ্ছে P3 কমপ্লিট হবে, P3 কমপ্লিট হইলে P2 রান করতে পারবে, P2 কমপ্লিট হয়ে গেলে আবার হচ্ছে P1 রান করতে পারবে। ঠিক আছে। তাহলে আমার ডেডলকটা আসতো না। আর যখনই এরকম সার্কুলার ওয়েট থাকবে তখনই আসলে কেউই রান করতে পারতেছে না, এবং এই কারণে ডেডলকটা আসতেছে। তাহলে এই চারটা ক্যারেক্টারিস্টিক্স যদি হচ্ছে আমার একই সাথে প্রেজেন্ট থাকে, তাইলেই হচ্ছে আমার ডেডলকটা আসবে। যদি কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স অ্যাবসেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে ডেডলক আসবে না। অল ফোর ক্যারেক্টারিস্টিক্স মাস্ট হোল্ড সাইমালটেনিয়াসলি। স্টিক্স মাস্ট হোল্ড সাইমালটেনিয়াসলি ফর ডেডলক টু অকার। তো ডেডলক হওয়ার জন্য এই চারটা ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই থাকা লাগবে একসাথে। যদি কোনো একটা অ্যাবসেন্ট থাকে বা কোনো একটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে হচ্ছে সিস্টেমে আর ডেডলক আসবে না। আচ্ছা দেখেন তো এই চারটা ক্যারেক্টারিস্টিক্স বুঝছেন কিনা। স্যার, অ্যাটেন্ডেন্স কি একটা দেয়া বাকি আছে? অ্যাটেন্ডেন্স একটা দেয়া বাকি আছে কিনা? জি স্যার, মানে হচ্ছে ইয়েতে ওই ইউকেমে একটা মানে অ্যাবসেন্ট দেখাচ্ছিল, বাট আমার সবগুলাই তো করা হয়েছে তো। উম, আচ্ছা আমি এখন অ্যাটেন্ডেন্স নিয়ে হচ্ছে আপনাদের বসি নাই অনলাইন ক্লাসের গুলা। আমি হচ্ছে একবার অনলাইন ক্লাসটা শেষ হলে বসবো। ঠিক আছে। জি স্যার। আর এমনিতে হচ্ছে আপনাদের ওই যে আমি ক্লাস শেষ হয়ে গেলেই যেটা করি প্রতিবার, সবাইকে হচ্ছে মার্কস, অ্যাটেন্ডেন্স মার্কস, সিটি মার্কস, মিডের মার্কস এই পর্যন্ত আর কি, আপনাদের যে 60% মার্কস ওগুলা হচ্ছে এমনিতে দিয়ে দিই। তখন হচ্ছে দেখে যদি কারো মনে হয় যে না আপনি আরো বেশি প্রেজেন্ট ছিলেন বা কোনো ভুল হয়েছে, তখন জানিলেও ঠিক করে দিব। জি স্যার। স্যার, আজকে ক্লাস শেষে কি একটু টাইম হবে, 2-3 মিনিটের মতো? হ্যাঁ হবে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এবার পরবর্তী অংশে আসি, যে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ এই জিনিসটা কি। এই যে এতক্ষণ হচ্ছে আমরা একটা গ্রাফ দিয়ে দিয়ে বোঝাচ্ছিলাম ডেডলকের ব্যাপারটা, এই যে পাশে যে একটা গ্রাফ আঁকছিলাম, এই গ্রাফটাকে আসলে বলা হয় রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। মানে কোন রিসোর্সটা আমরা কোন প্রসেসের কাছে অ্যালোকেশন করছি, সেই জিনিসটা যে এই গ্রাফের মাধ্যমে প্রকাশ করতেছি, এটাই হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। তো এই গ্রাফটা আঁকার জাস্ট আমাদের কনভেনশনটা একটু খেয়াল রাখা লাগবে যেন আমরা এই গ্রাফটা আঁকতে পারি। তো এখানে দেখেন কনভেনশন গুলো খুবই সিম্পল, জাস্ট অল্প কিছু জিনিস আছে। আমরা একটা প্রসেসকে প্রকাশ করার জন্য সার্কুলার শেপ ইউজ করি, আর রিসোর্সকে প্রকাশ করার জন্য স্কোয়ার শেপ ইউজ করি। এখন একটা রিসোর্সের মাল্টিপল হচ্ছে কপি বা ইনস্ট্যান্স থাকতে পারে। কিরকম? কারণ হচ্ছে আপনার কম্পিউটার যদি আপনি দুইটা প্রিন্টারের সাথে কানেক্ট করেন, তাহলে আপনার হচ্ছে প্রিন্টারের রিসোর্স আছে দুইটা, তার মানে এখানে আপনার ইনস্ট্যান্স হলো দুই হয়ে যাবে। ধরেন হচ্ছে আপনি যদি আপনার কম্পিউটারের সাথে দুইটা মনিটর ইউজ করেন বা আপনার ল্যাপটপের সাথে যদি এক্সটার্নাল মনিটর ইউজ করেন, তাহলে এই মনিটর রিসোর্স বা স্ক্রিনের যে রিসোর্স সেটা আপনার কাছে দুইটা আছে। ঠিক আছে। আবার ধরেন হচ্ছে আপনি যদি একই সাথে হচ্ছে দুই তিনটা পেন ড্রাইভ ইউজ করেন, তাহলে ওই পেন ড্রাইভের রিসোর্সটা আপনার কাছে দুই তিনটা করে কপি আছে। তাহলে এরকম একটা রিসোর্স আপনার কাছে হচ্ছে কয়টা কপি আছে সেটা প্রকাশ করা হয় এই স্কোয়ার শেপের ভিতরে ডট দিয়ে। এই যে স্কোয়ার শেপের ভিতরে এরকম ডট দিয়ে। তাহলে এখানে হচ্ছে যেমন এই রিসোর্সটার হচ্ছে দুইটা কপি আছে, এই রিসোর্সের হচ্ছে তিনটা কপি আছে, এই রিসোর্সের একটা কপি আছে। তো এই কপিগুলো বোঝানো হয় হচ্ছে এরকম ডট দিয়ে। এরপরে দেখেন, প্রসেস থেকে যদি আপনার রিসোর্সের দিকে একটা অ্যারো যায়, তার মানে হচ্ছে এই রিসোর্সটার একটা ইনস্ট্যান্স বা একটা কপি ইউজ করার জন্য সে হচ্ছে রিকোয়েস্ট করতেছে। রিকোয়েস্ট করে হচ্ছে যদি ইমিডিয়েটলি পায় তাহলে তো পাইলো, আর যদি না পায় তার মানে হচ্ছে সেটার জন্য ওয়েট করে আছে। ঠিক আছে। ইউজুয়ালি আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফে হচ্ছে যদি ওয়েট অ্যারোটা দেই তাহলে হচ্ছে
রিকোয়েস্ট করার পর যদি পাইলো তাহলে তো হয়ে গেছে, আর না পাইলে সাথে হচ্ছে ওয়েটের কথাটাও মেনশন করে দিই। এই যে আপনারা হচ্ছে এরকম করে মেনশন করে দিবেন যে সে হচ্ছে এটার জন্য রিকোয়েস্ট করছে, কিন্তু রিকোয়েস্ট করার পর হচ্ছে পায় নাই, তাহলে হচ্ছে স্ল্যাশ দিয়ে ওয়েট দিয়ে দিবেন সে হচ্ছে এটার জন্য ওয়েট করতেছে। আর এরপরে হচ্ছে যে একটা প্রসেস একটা রিসোর্সের কোনো একটা ইনস্ট্যান্স যদি হচ্ছে ইউজ করে, তাহলে আমরা হচ্ছে রিসোর্স থেকে প্রসেসের দিকে অ্যারো দিব। তাহলে এই চিত্রটার মানে হচ্ছে R1 রিসোর্সের একটা ইনস্ট্যান্স হচ্ছে প্রসেস P1 ইউজ করতেছে, R1 রিসোর্সের এই একটা ইনস্ট্যান্স হচ্ছে প্রসেস P1 ইউজ করতেছে, আর বাকি তিনটা ইনস্ট্যান্স হচ্ছে ফ্রি আছে, চাইলে অন্য কেউ ইউজ করতে পারবে। তাহলে কনভেনশন বুঝা গেছে, একদম সিম্পল আর কি। জাস্ট আপনাদের যদি হচ্ছে গোজামিল লাগে তাহলে এই জায়গাটাতে লাগবে অ্যারো চিহ্ন নিয়ে। তাহলে প্রসেস থেকে রিসোর্সের দিকে অ্যারো গেলে হচ্ছে রিকোয়েস্ট করছে, হুম। আর রিসোর্স থেকে প্রসেসের দিকে অ্যারো আসা মানে হচ্ছে রিসোর্সটাকে ইউজ করতেছে, কাইন্ড অফ হচ্ছে সে এটাকে ধরে রাখছে এরকম নিজের কাছে। তো দেখেন সেই কনভেনশন অনুযায়ী আমরা যদি হচ্ছে এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফটাকে এক্সপ্লেইন করতে চাই, তাহলে হচ্ছে প্রসেস P1 সে হচ্ছে R2 এর একটা ইনস্ট্যান্সকে ইউজ করতেছে, আর R1 এর জন্য হচ্ছে রিকোয়েস্ট করছে। প্রসেস P2 সে হচ্ছে R2 এর একটা ইনস্ট্যান্স ইউজ করতেছে, R1 এর একটা ইনস্ট্যান্স ইউজ করতেছে, আর R3 এর জন্য সে হচ্ছে রিকোয়েস্ট করলো বা হচ্ছে ওয়েট করে আছে। আর প্রসেস P3 যে সে হচ্ছে R3 কে ইউজ করতেছে কিন্তু কোনো কিছু রিকোয়েস্ট করে নাই বা কারোর জন্য ওয়েট করতেছে না, সেদিক থেকে আর কোনো এরো নাই। আর R4 যে রিসোর্সটা সেটা হচ্ছে ফ্রি পড়ে আছে, কেউ ইউজ করতেছে না। চ্যানেল কোনটা? বুঝি নাই। সরি স্যার। হ্যাঁ, তাহলে এবার দেখেন যে এইখানে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ থেকে বলতেছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ উইথ এ ডেডলক, আর পরের চিত্রটায় দেখেন বলতেছে গ্রাফ উইথ এ সাইকেল বাট নো ডেডলক। তো আসলে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ থেকে আমরা ডেডলক আইডেন্টিফাই করতে পারি কিনা বা কোন ক্ষেত্রে বলতে পারি ডেডলক আছে, সেটার জন্য হচ্ছে এবার একটা নোট লেখেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এই জিনিসটা এক্সপ্লেন করতেছি। তাহলে এই জিনিসটা হচ্ছে ডেডলক ডিটেকশনের আন্ডারে, ডেডলক ডিটেকশন। বা হচ্ছে এইভাবে চিন্তা করতে পারেন কমেন্ট অন ডেডলক, যে হচ্ছে ডেডলক আছে কি নাই বা প্রবাবিলিটি কি, কমেন্ট অন ডেডলক। আপনারা কমেন্ট অন ডেডলক কি লেখেন, ডেডলক ডিটেকশন আরো ভাস্ট একটা জিনিস। কমেন্ট অন ডেডলক এটা লেখেন। তাহলে দেখেন প্রথম কথা হচ্ছে যদি আপনার রিসোর্স অ্যালোকেশন গ্রাফে কোনো সাইকেল না থাকে তাহলে হচ্ছে কোনো ডেডলক আসবে না, একদম হচ্ছে ডিরেক্টলি বলে দেওয়া যায়। ইফ দেয়ার ইজ নো সাইকেল ইন রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, ইফ দেয়ার ইজ নো সাইকেল, বা হচ্ছে এরকম বলতে পারেন সার্কুলার পাথ, যেহেতু এটা একটা গ্রাফ আঁকতেছি, এখানে যদি কোনো সার্কুলার পাথ না থাকে, ইফ দেয়ার ইজ নো সাইকেল অর সার্কুলার পাথ ইন রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, সংক্ষেপে এটাকে এরপর থেকে আরএইচ লিখবো, দেন দেয়ার ইজ নো ডেডলক, এটা হচ্ছে কনফার্ম করে বলা দেওয়া যায়। দেন দেয়ার ইজ নো ডেডলক। তাহলে এটা খেয়াল রাখবেন, নো সাইকেল মানে হচ্ছে নো ডেডলক, সাইকেল না থাকলে ডেডলকও থাকবে না। ঠিক আছে, যদি কোনো সাইকেল না পান গ্রাফ এঁকে তাহলে সেখানে কোনো ডেডলকও থাকবে না। এরপর কথা হচ্ছে যদি সাইকেল থাকে তাহলে কি অবশ্যই ডেডলক থাকবে, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। ইফ দেয়ার ইজ সাইকেল, ইফ দেয়ার ইজ সাইকেল ইন রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, তাহলে হচ্ছে আমাদের দুইটা কেস হয়। প্রথম কেসটা কি, যদি হচ্ছে আপনার প্রত্যেকটা রিসোর্সের শুধুমাত্র একটা করে কপি থাকে, এই যেমন আমরা এখানে হচ্ছে রিসোর্সের বিভিন্ন ইনস্ট্যান্স দেখাইছি, তো রিসোর্স গুলার যদি হচ্ছে একটা করে ইনস্ট্যান্স ইনস্ট্যান্স থাকে সবগুলা রিসোর্সের, R1 এরও একটা ইনস্ট্যান্স, R3 এরও একটা ইনস্ট্যান্স, R2 এরও যদি একটা থাকতো, R4 এরও যদি একটা থাকতো, সেই ক্ষেত্রে আপনার রিসোর্স অ্যালোকেশন গ্রাফে সাইকেল থাকলে ডেডলক থাকবে। ইফ দ্যার ইজ সাইকেল ইন রিসোর্স অ্যালোকেশন গ্রাফ অ্যান্ড ইফ all the resources have single instance,
তাহলে সেই ক্ষেত্রে আমরা কনফার্ম করে বলে দিতে পারি এখানে হচ্ছে ডেডলক আছে, দেন দেয়ার ইজ ডেডলক। যেটা হচ্ছে আমরা এতক্ষণ চিত্র টিত্র দিয়ে বুঝলাম আর কি, শুরু থেকে ডেডলকে যে চিত্রগুলো আঁকছিলাম সেগুলো হচ্ছে সাইকেল ছিল এবং হচ্ছে প্রত্যেকটা রিসোর্সের একটাই ইনস্ট্যান্স ছিল। এই চিত্র দিয়ে হচ্ছে আপনাদের এতক্ষণ ডেডলক বুঝাইছি। আর আরেকটা কেস হইতে পারে যদি হচ্ছে মাল্টিপল ইনস্ট্যান্স থাকে, অ্যান্ড সাম রিসোর্সেস হ্যাভ মাল্টিপল ইনস্ট্যান্সেস, একাধিক কপি আছে। সাম রিসোর্সেস হ্যাভ মাল্টিপল ইনস্ট্যান্সেস, দেন হচ্ছে আমরা কনফার্ম করে বলতে পারি না ডেডলক আছে নাকি নাই, আমরা বলতে পারি কি ডেডলক হওয়ার একটা সম্ভাবনা আছে, দেন দেয়ার ইজ পসিবিলিটি অফ ডেডলক। কনফার্ম করে বলা যাচ্ছে না, ডেডলক থাকতেও পারে নাও পারে, কিন্তু একটা সম্ভাবনা আছে যে ডেডলক থাকতে পারে এখানে। সো ডেডলক এরপর কনফার্ম করার জন্য আমাদের হচ্ছে আরেকটু কাজ করা লাগবে, দেন দেয়ার ইজ পসিবিলিটি অফ ডেডলক। তাহলে এখানে হচ্ছে আমরা যদি কনফার্ম করতে চাই ডেডলক আছে কিনা, তাহলে আমাদের হচ্ছে এখানে ব্যাংকার্স অ্যালগরিদম অ্যাপ্লাই করা লাগবে। টু কনফার্ম ইফ দেয়ার ইজ ডেডলক অর নট, নট, তাহলে হচ্ছে দেন ইউজ ব্যাংকার্স অ্যালগরিদম। এখান থেকে আমরা তখন কনফার্ম করতে পারি যে হচ্ছে ডেডলক আছে নাকি নাই। তাহলে দেখেন আমাদের রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে যদি সাইকেল না পাই তাহলে বলে দিতে পারি ডেডলক নাই। যদি হচ্ছে সাইকেল পাই আর দেখি প্রত্যেকটা রিসোর্সের সিঙ্গেল ইনস্ট্যান্সই আছে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে বলে দিতে পারি ডেডলক আছে। আর যদি হচ্ছে সাইকেল পাইলাম কিন্তু কিছু রিসোর্সের আবার মাল্টিপল ইনস্ট্যান্স আছে, তখন ডিরেক্টলি বলে দেওয়া যায় না ডেডলক আছে নাকি নাই, কিন্তু বলা যায় যে একটা সম্ভাবনা আছে ডেডলক হওয়ার। তাহলে ওই সম্ভাবনা অনুযায়ী এখন ডেডলক আছে নাকি না এটা কনফার্ম করতে তখন হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম ইউজ করা লাগে। বা তার আগ পর্যন্ত জিনিসগুলো আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ থেকে অ্যান্সার করতে পারি। তাহলে আপনাদের হচ্ছে যে প্রথমে যে কোশ্চেনটার কথা বললাম যে এরকম একটা কোড দেওয়া থাকবে, এখান থেকে হচ্ছে কমেন্ট করা লাগবে ডেডলক আছে নাকি নাই। তাহলে এটার জন্য আপনাদের ফার্স্টে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ আঁকা লাগবে। তাহলে একটা কোড থেকে কিভাবে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ আঁকতে হয় এটা হচ্ছে আমরা দেখবো সামনে। এবং ওই রিসোর্স অ্যালোকেশন গ্রাফ থেকে এই পয়েন্টগুলোর ভিত্তিতে আপনার হচ্ছে এরপর কমেন্ট করা লাগবে আসলে ডেডলক আছে নাকি নাই। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরবর্তী অংশে যাই, যে মেথডস ফর হ্যান্ডলিং ডেডলকস এটাতে আসি। স্যার, এটার আগে সবকিছু কি স্যার এই অ্যাসাইনমেন্টে কভার হয়েছে সিলেবাসের? মানে আপনাদের হচ্ছে ঈদের আগে যা যা পড়াইছি স্যার, সেটা ওই অ্যাসাইনমেন্টের জি মাধ্যমে স্যার। কভার হয়েছে কিনা? জি স্যার। মেজর টপিক গুলা কাভার হয়েছে, টুকটাক ছোট টপিক তো আর কাভার হয় নাই। যেমন হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজ করানোর আগে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, ওটাতে অ্যাসাইনমেন্টটা কাভার হয় নাই। ও, জি স্যার। হ্যাঁ, আবার ধরেন হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশনের যে নাইভ অ্যাপ্রোচটা ছিল একদম শুরুতে, যে আপনার হচ্ছে লিমিট দেওয়া থাকে আর হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস দেওয়া থাকে, লিমিটের সাথে ভার্চুয়াল অ্যাড্রেস যোগ করলেই আমরা ফিজিক্যাল অ্যাড্রেস পেয়ে যাই, একদম নাইভ অ্যাপ্রোচ যেটা, ওইখান থেকে তো জি। কোশ্চেনটাই নাই। সো ওইরকম টুকটাক জিনিস হুম। কাভার হয় না।
বাট তাই? এমনি হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের যে মেজর জায়গাটা থেকে কোশ্চেন আসে, এরকম ম্যাথমেটিক্স প্লাস হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন, ওই জায়গাটা কভার হয়ে গেছে। তো লাস্টের দিকের কোনটা কভার হয় নাই বললেন? কোন এই টপিকটা? যে আমরা পেজ রিপ্লেসমেন্ট পলিসি পড়ছিলাম সেটা। পেজ। হ্যাঁ, তো ওই পেজ রিপ্লেসমেন্ট পলিসির জন্য আপনারা এই কোশ্চেনটা সলভ করতে পারেন। এই যে এটা পেজ রিপ্লেসমেন্ট পলিসি থেকে নেওয়া। এটা হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসের রেকর্ডিং এ দেখেন, বুঝাই দিছিলাম শেষে। এটা সলভ করলেই হয়ে যাবে আর কি। ঠিক আছে। ইয়েস। আচ্ছা, তারপর হচ্ছে ডেডলক প্রিভেনশন, ডেডলক অ্যাভয়েডেন্স, ডেডলক ডিটেকশন, ফাইনালি হচ্ছে ডেডলক রিকভারি। আচ্ছা দেখেন, ডেডলক ইগনোরেন্স জিনিসটা কি, যে হচ্ছে আপনি ডেডলকের জন্য আসলে কোনো মেজারমেন্ট বা কোনো স্টেপই নেবেন না। আপনি কাইন্ড অফ হচ্ছে ইগনোর করে যাচ্ছেন পুরো সিচুয়েশনটাকে, এটাই হচ্ছে ডেডলক ইগনোরেন্স। হ্যাঁ, নো মেজারমেন্ট ফর ডেডলক, নো মেজারমেন্ট, বা এরকম চিন্তা করতে পারেন ইনিশিয়েটিভস, যে কোনো কিছুই রাখেন নাই, ইনিশিয়েটিভস, সিটিভস ফর ডেডলক। তো এই যে কনসেপ্টটা, যে আমি হচ্ছে একটা প্রবলেমের জন্য কোনো কিছুই করব না, প্রবলেমটা থেকে এসকেপ করে যাব। হ্যাঁ, মানে প্রবলেমটা নিয়ে আমি কোনো চিন্তাই করব না, আসলে আসবে, আসলে সাফার করব, যা হওয়ার দেখে নিব, এরকম একটা মানসিকতা। এই জিনিসটাকে বলা হয় ইগনোরেন্স। এবং এইটার একটা অ্যালগোরিদমিক নাম আছে, এটার অ্যালগোরিদমিক নাম হচ্ছে অস্ট্রিচ অ্যালগোরিদম। অস্ট্রিচ অ্যালগোরিদম। অস্ট্রিচ অ্যালগোরিদমটা কি, যে হচ্ছে অস্ট্রিচ অ্যালগোরিদমটা আমি হচ্ছে একটু ছবি দিয়ে দেখাই। হ্যাঁ, এই যে দেখেন, বা হচ্ছে এই চিত্রটা বা এই চিত্রটা দেখে দেখেন, যে আপনি হচ্ছে কাইন্ড অফ চোখ বন্ধ করে রিয়েলিটি থেকে এসকেপ করে যাচ্ছেন, যে আপনি কিছুই দেখতেছেন না, কিছুই শুনতেছেন না, এরকম। তো মরুভূমিতে যখন ঝড় হয় তখন হচ্ছে অস্ট্রিচ কি করে, যে এই ঝড় থেকে হচ্ছে ওর ভয়টাকে দূর করার জন্য, মানে ঝড়ের দিকে যখন তাকাচ্ছে বা ঝড়টা যখন আসতেছে, ধুলাবালি এসে মুখে লাগতেছে, চোখে লাগতেছে, সো এটা হচ্ছে একটা ভয়ের সৃষ্টি করতেছে। তো এই ভয়ের থেকে সে হচ্ছে এসকেপ করার জন্য মরুভূমির একদম বালির ভিতরে হচ্ছে মুখটা লুকায় রাখে। তাহলে দেখেন পুরা হচ্ছে যে ঝড়ের ধুলাবালি বা বাতাসের ঝাপটাটা, সেটা হচ্ছে ওর মুখ দিয়ে যাচ্ছে না, মুখটা কিন্তু বালির ভিতরে লুকানো আছে। তো এজ এ রেজাল্ট হচ্ছে ও ভয়ে ঝড়ের হচ্ছে যে ভয়াবহতা সেটা হচ্ছে চোখে দেখতেছে না। তো চোখে না দেখার মাধ্যমে সে হচ্ছে এই এই রিয়েলিটি থেকে হচ্ছে এসকেপ করতেছে। তো এই আইডিয়াটাই হচ্ছে অপারেটিং সিস্টেমে ইগনোরেন্স অ্যালগোরিদমে ইমপ্লিমেন্ট করা হয়। যে ইগনোরেন্স মানে হচ্ছে আমি এইটার ব্যাপারে কোনো মেজারমেন্ট বা ইনিশিয়েটিভস নিব না, আমি হচ্ছে এটাকে না দেখার ভান করে থাকবো। ঠিক আছে, এটাই হচ্ছে ডেডলক ইগনোরেন্স। এবং আমরা হচ্ছে যে পার্সোনাল কম্পিউটারগুলো ইউজ করি, এই পার্সোনাল কম্পিউটারে হচ্ছে ডেডলক ইগনোরেন্স মেকানিজমই ফলো করা হয়। এটাই হচ্ছে ফলোড ইন আওয়ার পার্সোনাল কম্পিউটার। তো আমরা পার্সোনাল কম্পিউটারে আসলে কি কি ইউজ করি, অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইউজ করি বা হচ্ছে লিনাক্স ইউজ করি। তো এইগুলাতে হচ্ছে আসলে ডেডলকের জন্য কোনো মেজারমেন্ট নেওয়া হয় না, ইগনোর করে যাওয়া হয় এটাকে। সো যদি কখনো হচ্ছে ডেডলক আসে, আমাদের যদি সব অ্যাপ্লিকেশন একসাথে হ্যাং করে, সেই ক্ষেত্রে আমরা করি কি, কম্পিউটার বা ল্যাপটপ হচ্ছে রিস্টার্ট করি, এবং রিস্টার্টের মাধ্যমে আমরা হচ্ছে আবার নতুন করে সবকিছু শুরু করি। তো জিনিসটাকে হচ্ছে পুরোপুরি আমাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন হচ্ছে কোনো একটা সফটওয়্যার ডিজাইন করব, সেই সফটওয়্যার বা কোনো একটা সার্ভার ডিজাইন করব যেখানে হচ্ছে একাধিক প্রসেসের কমিউনিকেশন আছে, তো সেই ক্ষেত্রে এরকম ইগনোরেন্স আসলে ফলো করা যায় না। সেই ক্ষেত্রে আমাদের মেজারমেন্ট নেওয়া লাগে। তাহলে সেই মেজারমেন্ট গুলা কি কি, এই চারটা মেজারমেন্ট আছে। এখন এই চারটার মধ্যে আসলে অনেকগুলা দেখতে সেম মনে হয়, কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন প্রিভেনশন, যেটা প্রিভেনশন হচ্ছে আপনি ডেডলক হওয়ার পসিবিলিটি যে থাকে, যে ডেডলক হইতেও পারে নাও পারে, এই পসিবিলিটিটাকেই আপনি হচ্ছে ইরেজ করে দিবেন। মানে ডেডলক কোনো আসবেই না, আপনি একদম গ্যারান্টি দিয়ে দিতেছেন যে ডেডলক এখানে কখনোই আসবে না, আসার কোনো সম্ভাবনা নাই।
সম্ভাবনা একদম 0%, এটাই হচ্ছে ডেডলক প্রিভেনশন, যে ইট ইজ দ্য পসিবিলিটি অফ ডেডলক, ইট ইজ দ্য পসিবিলিটি অফ ডেডলক। সো এখানে হচ্ছে ডেডলক আসার কোনো সম্ভাবনাই নাই। আপনার রিসোর্স অ্যালোকেশনের সময় কোনো চিন্তাই করতে হবে না ডেডলক নিয়ে, যে আপনার সিস্টেম বলে দিছে এখানে কনফার্ম যে ডেডলক আসবে না, তাহলে আপনার রিসোর্স অ্যালোকেশনের সময় কোনো চিন্তা করতে হবে না ডেডলক নিয়ে। আর ডেডলক অ্যাভয়েডেন্স যেটা, সেটাতে হচ্ছে ডেডলক আসার সম্ভাবনাটাকে একদম ইরেজ করা যায় নাই, আসার সম্ভাবনা আছে। তাহলে রিসোর্স অ্যালোকেশনের সময় আমি যদি একটু ইন্টেলিজেন্ট ওয়েতে রিসোর্স গুলোকে অ্যালোকেশন করতে পারি, যেন হচ্ছে ডেডলকটা না আসে, তাহলে সেটাকে বলা হয় ডেডলক অ্যাভয়েডেন্স। তাহলে এটা হচ্ছে কি অ্যালোকেট রিসোর্সেস ইন অ্যান ইন্টেলিজেন্ট ওয়ে সো দ্যাট উই ক্যান get rid of deadlock, allocate resources in an intelligent way so that we can get rid of deadlock। তার মানে এইখানে ডেডলক আসার সম্ভাবনা আছে, কিন্তু হচ্ছে আমরা রিসোর্স গুলাকে একটু ইন্টেলিজেন্ট ওয়েতে এমন ভাবে অ্যালোকেট করলাম যাতে হচ্ছে ডেডলকটা আর না আসে। তাহলে এখানে আমার রিসোর্স অ্যালোকেশনের সময় একটা স্টেপস নেওয়া লাগতেছে। ঠিক আছে, এই যে ইন্টেলিজেন্ট ওয়েতে রিসোর্স অ্যালোকেট করবো, তার মানে আমরা এখানে কোনো একটা কাজ টাজ করে বা কোনো একটা অ্যালগোরিদমের ভিত্তিতে এই ডিসিশনটা নেওয়া লাগতেছে। তাহলে রিসোর্স অ্যালোকেশনের সময় এখানে হচ্ছে একটা স্টেপ থাকলো। আর প্রিভেনশনে কি, এটা হচ্ছে একদম শুরুতে ডিজাইনে, সফটওয়্যার বা হচ্ছে আপনার সিস্টেমের ডিজাইনই এমন ভাবে করা হয়েছে যে এখানে কোনো ডেডলক আসবেই না। তাহলে হচ্ছে আপনার রিসোর্স অ্যালোকেশনের সময় কোনো ডিসিশন নেওয়া লাগতেছে না, জাস্ট হচ্ছে একটা প্রসেস রিসোর্স চাইছে, আপনি রিসোর্স দিয়ে দিচ্ছেন, সিম্পল, কোনো কিছু করা লাগতেছে না। আর অ্যাভয়েডেন্স এর ক্ষেত্রে রিসোর্স অ্যালোকেশনের সময় আপনার একটা অ্যালগোরিদমের ভিত্তিতে ডিসিশন নেওয়া লাগতেছে। এটাই হচ্ছে মেইন পার্থক্য। আর ডিটেকশনটা কি? ডিটেকশনটা হচ্ছে যে আপনি এই ইন্টেলিজেন্ট ওয়েতে রিসোর্সটা অ্যালোকেট করতে পারতেছেন না, কোনো ওয়ে নাই। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আপনার ডেডলক আসতেও পারে নাও পারে। তার মানে আপনি প্রতিবার রিসোর্স অ্যালোকেশনের সময় চেক করে দেখবেন ডেডলক হয়ে গেছে কিনা। এটাই হচ্ছে ডেডলক ডিটেকশন। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা কেন লাগতেছে যে কান্ট অ্যালোকেট রিসোর্সেস ইন সাচ এ ওয়ে so that deadlock does not occur। তাহলে এই ক্ষেত্রে কি করা লাগে, যে হচ্ছে প্রতিবার রিসোর্স অ্যালোকেশনের সময় আমার চেক করা লাগে ডেডলকে পড়ে গেলাম কিনা। সো চেক আফটার ইচ রিসোর্স রিকোয়েস্ট if deadlock has occurred or not, occurred or not। তাহলে হচ্ছে আমার প্রতিবারই হচ্ছে রিসোর্স অ্যালোকেট করার পর এই জিনিসটা চেক করা লাগবে। আফটার ইচ রিসোর্স রিকোয়েস্ট না, ঠিক রিসোর্স অ্যালোকেশন, আফটার ইচ রিসোর্স অ্যালোকেশন ইফ ডেডলক হ্যাজ অকার্ড অর নট। আচ্ছা, আর যদি হচ্ছে ডেডলক হয়ে যায়, তাহলে এই ডেডলকটা যদি আমি পাইলাম ডিটেক্ট করার পর যে ডেডলক হয়েছে, তাহলে সেই ডেডলক থেকে হচ্ছে বের হওয়ার জন্য আমার ডেডলক রিকভারি স্টেপস থাকবে। ঠিক আছে, ইফ ডেডলক অকার্স দেন রান রিকভারি স্টেপস, অকার্স দেন রান রিকভারি স্টেপস। এটা হচ্ছে এই অংশ। তাহলে বুঝতে পারছেন টার্মিনোলজি গুলোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য গুলা? দেখেন তো। তাহলে এগুলা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমরা আজকে এই পর্যন্ত রাখতে পারি। প্রিভেনশনটা এখন শুরু করলেও শেষ হবে না। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে প্রিভেনশন, অ্যাভয়েডেন্স, ডিটেকশন আর রিকভারি হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, এটাতে টাইম লাগবে না। প্রিভেনশন হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, মেইনলি হচ্ছে আমরা অ্যাভয়েডেন্স আর ডিটেকশনের সিমুলেশন গুলো দেখবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের ক্লাস শেষ করতেছি।
আপনাদের হচ্ছে পরবর্তী ক্লাস, নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, খেয়াল রাখেন। শনিবারের মেকআপ ক্লাসটা হচ্ছে বৃহস্পতিবার সেম টাইমে।